ঈদকে সামনে রেখে মহাসড়কগুলো সম্পূর্ণ প্রস্তুত। লঞ্চে অতিরিক্ত যাত্রী বহনে কঠোর হুঁশিয়ারি। রেলের আগাম টিকিট বিক্রি শুরু 9 জুলাই থেকে। খালে পড়া ওয়াগনের তেল কর্ণফুলীতে ছড়িয়ে পড়ার পর টনক নড়ল কর্তৃপক্ষের। স্থানীয়দের কাজে লাগাতে 30 টাকা লিটার দরে কেনার ঘোষণা। এবং মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে ভারতের বিপক্ষে দুর্দান্ত সূচনা বাংলাদেশের। টাইগারদের বোলিং তোপে সাজঘরে টিম ইন্ডিয়ার টপ ও মিডল অর্ডার। স্টেডিয়ামে দর্শকদের ঢল। আজকের ম্যাচে আমরা আবার দেখাবো, বাংলা ওয়াশ করবো। বাংলা সময়ের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র এবং আমি মিজানুর রহমান কবির। আগামী 9 জুলাই থেকে ঈদ উল ফিতর উপলক্ষে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। টিকিট বিক্রি চলবে 13 জুলাই পর্যন্ত। প্রথম দিন বিক্রি হবে 13 জুলাই টিকিট। বিকেলে রাজধানীর রেল ভবনের সংবাদ সম্মেলনে এই তথ্য জানান রেলমন্ত্রী মুজিবুল হক। এ সময় রেলমন্ত্রী জানান, গত বছরের তুলনায় এবছর ঈদ উল ফিতরের সময় বেশি যাত্রী পরিবহন করতে পারবে বাংলাদেশ রেলওয়ে। 9 তারিখ টিকিট ছাড়বো 13 তারিখের জন্য, 10 জুলাই ছাড়বো 14 জুলাইয়ের জন্য, 11 জুলাই টিকিট ছাড়বো 15 জুলাইয়ের জন্য, 12 জুলাই টিকিট ছাড়বো 16 জুলাইয়ের জন্য, 13 জুলাই টিকিট ছাড়বো 17 তারিখ যাত্রীদের জন্য। ঈদ উল ফিতর উপলক্ষে প্রতিদিন 2,50,000 যাত্রী পরিবহনের ব্যবস্থা করব ইনশাল্লাহ। 2,50,000 থেকে পারি আরো উপরে। ঈদকে সামনে রেখে মহাসড়কগুলো যান চলাচলের জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সম্প্রতি ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত মোটরযান এগ্রিমেন্ট চুক্তির বিষয়ে সংসদে বক্তব্য দেওয়ার সময় তিনি একথা বলেন। এ সময় মন্ত্রী আরও জানান, ঈদে ঘরে ফেরা মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে মন্ত্রণালয় থেকে সব ধরনের মনিটরিং এর ব্যবস্থা নেওয়া হয়েছে। আসন্ন ঈদ ঘরমুখী মানুষের নিরাপদে বাড়ি ফেরা, ঢাকা মহানগরীর প্রবেশ বহির্গমন পয়েন্টগুলো যানজট মুক্ত রাখা, মহাসড়কে যানজট মোকাবিলা, সড়ক নিরাপত্তা, অন্যান্য বিষয়ে আমরা সক্রিয় রয়েছি। দেশব্যাপী সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলীগণকে প্রস্তুত রাখা হয়েছে। মহাসড়কগুলো যান চলাচলে এখন উপযোগী রয়েছে। মন্ত্রণালয়ের মনিটরিং টিমগুলো জরুরি সড়ক মেরামত কাজ নিবিড় তদারকিতে রেখেছে। আমি আপনার মাধ্যমে দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, সকল কর্তৃপক্ষের সহযোগিতা নিয়ে প্রতিবারের মতো এবারও ঈদে ঘরমুখী মানুষের স্বস্তি নিয়ে বাড়ি ফিরতে পারবে। লঞ্চে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান। এছাড়া সূর্যাস্তের পরে বালুবাহী জাহাজ এবং যাত্রী পারাপারে স্পিড বোট ব্যবহার বন্ধের ঘোষণা দেন তিনি। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে রাজধানীর মতিঝিলে বিআইডব্লিউটিএ ভবনে লঞ্চ, ফেরি, স্টিমার সহ জলযান সুষ্ঠুভাবে চলাচল সংক্রান্ত সভা শেষে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এই ঘোষণা দেন। এ সময় চাঁদাবাজি বন্ধে 1 জুলাই থেকে লঞ্চ ঘাটে ইজারা বন্ধেরও একটি সিদ্ধান্ত নেওয়া হয়। আলোচনার সভায় বিভিন্ন জেলার পুলিশ সুপার, জেলা প্রশাসক, লঞ্চ মালিক সমিতির নেতৃবৃন্দ এবং শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা বিভিন্ন নৌপথের বিভিন্ন সমস্যা এবং সমাধানের পরামর্শ তুলে ধরেন নৌপরিবহন মন্ত্রীর কাছে। মাওয়া এবং পাটুরিয়াতে আমরা একটা ব্যবস্থা নেব, সেটি হলো যে যাতে যদি অধিক পরিমাণে যাত্রী আমরা দেখি তাহলে আমরা কিছু ফেরি দিয়েও আমরা যাত্রী পারাপার করব। ফেরি সংলগ্ন লঞ্চঘাটগুলো 1 জুলাই থেকে কিন্তু আমরা ইজারা প্রথা বন্ধ করে দিচ্ছি। এখানে এখন যে টাকাটা আমাদের বিআইডব্লিউটি এর টাকাটা আসবে, সেটা হলো যে আপনারা ফেরিতে ওঠার জন্য বিআইডব্লিউটিসিতে যে ফেরি ভাড়াটা দেন, ওই একই কাউন্টারে আপনাদের জন্য এই টাকা, ট্রাক বাসের জন্য 40 টাকা, ছোট গাড়ির জন্য 20 টাকা, সেটা আপনারা ওই একই কাউন্টারে এটা দেবেন। রাস্তায় পথে কোনো টাকা দেবেন না। এখানে একটা অভিযোগ এসেছে যে আসলে চট্টগ্রামে আগামী 15 জুলাইয়ের মধ্যে গার্মেন্টস শ্রমিকদের বেতনের পাশাপাশি ঈদের বোনাস পরিশোধের জন্য বিজিএমইকে আহ্বান জানিয়েছে পুলিশ। দুপুরে লালদিঘি পাড়ের সিএমপি কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এই আহ্বান জানানো হয়। মূলত ঈদের আগে শ্রমিকদের অসন্তোষ সংক্রান্ত জটিলতা এড়াতে আগেই বেতন ভাতা পরিশোধের জন্য শিল্প পুলিশের পক্ষ থেকে এই অনুরোধ জানানো হলো। এক্ষেত্রে শিল্প পুলিশ 12 জুলাই প্রস্তাব খুলেও পরবর্তীতে আলোচনা সাপেক্ষে 15 জুলাই নির্ধারণ করা হয়। চট্টগ্রামে বর্তমানে ছোট বড় 700টি গার্মেন্টস কারখানা রয়েছে। এর মধ্যে নিয়মিত শ্রমিকের সংখ্যা অন্তত 5 লাখ। দেখছেন বাংলা সময়।
চট্টগ্রামের বোয়ালখালীতে ব্রিজ ভেঙে তেলবাহী ওয়াগন খালে পড়ে 55,000 লিটার ফার্নেস অয়েল কর্ণফুলী নদীর 20 কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে যাওয়ার পর অবশেষে টনক নড়েছে প্রশাসনের। বন্দরের ওয়াটার লুম মেশিন দিয়ে তেল নিষ্কাশনের পাশাপাশি স্থানীয়দের সংগ্রহকৃত তেল 30 টাকা লিটার দরে কিনে নেওয়ার ঘোষণা দিয়েছে প্রশাসন। অথচ পানিতে তেল ছড়িয়ে পড়ায় ব্যাপক পরিবেশ বিপর্যয়ের ঘটনা ঘটলেও সমন্বয়হীনতার কারণে গত দুদিনে তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। শুক্রবার দুপুর থেকে বিভিন্ন খাল হয়ে পরিবেশের জন্য ক্ষতিকর ফার্নেস অয়েল ছড়িয়ে পড়ছিল কর্ণফুলী নদীতে। গত দুদিন ধরে সরকারি সংস্থাগুলোর কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেই তাদের দায়িত্ব পালন শেষ করেছিলেন, কিন্তু গণমাধ্যমে পরিবেশ বিপর্যয়ের প্রতিবেদন প্রচারের পর টনক নড়ে প্রশাসনের। ফলে রোববার থেকে সরকারি সবগুলো দপ্তরের শীর্ষ কর্মকর্তারা ঘটনাস্থলে এসে তেল অপসারণের উপায় খুঁজতে থাকে। এ অবস্থায় জেলা প্রশাসক ঘোষণা দেন স্থানীয়দের সংগৃহীত তেল কিনে নেয়ার। এতে সাড়াও মেলে স্থানীয়দের। যে তেলগুলা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলো স্পঞ্জের মাধ্যমে উত্তোলন করলে যিনি উত্তোলন করবেন তাকে আমরা প্রতি লিটার 30 টাকা দরে আমরা কিনে নেব, বিপিসি কিনে নেবে, এবং এটা আমরা মাইকিং অলরেডি করে দিয়েছি। কৃষি লোন লই আমরা ক্যাট বলা শ্বাস করছি, কিন্তু যে কৃষি শ্বাস করছে আমরা এখান থেকে সব অনেক টাকা মার খাইছি। পুকুরের পানি ঢুকেছে, পুকুরের পানি মাছ মরে যাচ্ছে, পুকুরের পানি নষ্ট হয়ে গেছে। অপরদিকে দুদিন নীরব ভূমিকা পালনের পর বন্দর কর্তৃপক্ষ নেমেছে তেল অপসারণের কাজে। কোনো একটা স্পিলেজ হলে পরে তেল দূষণ ঘটলে সেখানে ওই এলাকাটাকে ঘিরে দেওয়া হয়, মাছের উপরে জালের উপরে যেভাবে থাকে এরকম বুম দিয়ে, যে পানি নিচে দিয়ে চলে যাবে, তেল উপরে ভাসমান তেলকে আটকে ফেলবে এবং এখান থেকে তেলটি ম্যানুয়ালি আমরা অপসারণ করব। দীর্ঘ 10 বছরের বেশি সময় ধরে চট্টগ্রাম 2000-এর রেল রুটের অধিকাংশ ব্রিজই ঝুঁকিপূর্ণ হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা সেই ব্রিজটা নির্মাণ করব, কিন্তু ট্রেন চলাচল উপযোগী করার জন্য আমাদের যে নির্মাণ কাজ সেটা চলমান আছে এবং আমরা আগামী এক সপ্তাহের কম সময়ের মধ্যে আবার হাটহাজারীতে তেল সরবরাহ করতে পারবো। শুক্রবার দুপুরে চট্টগ্রাম থেকে 2000 পিকিং বিদ্যুৎ কেন্দ্রের জন্য ফার্নেস অয়েল নিয়ে যাওয়ার পথে বোয়ালখালীর সারোয়াতলিতে দুর্ঘটনার কবলে পড়ে ট্রেনটি। এতে সেতুটি ভেঙে ইঞ্জিন সহ 3টি ওয়াগন খালে পড়ে যায়। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলার সময় আরো থাকছে। ভারত মিয়ানমার সীমান্ত সংঘর্ষ আড়াল করতেই বিজেপি নায়ককে অপহরণ বিজেপির অপকৌশল, মন্তব্য কূটনীতিকদের। দুশ্চিন্তায় পরিবার, দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। বাংলাদেশ ভারত ওয়ানডে সিরিজ প্রসঙ্গ। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও টাইগার বোলারদের তোপের মুখে অতিথিরা। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে টস জিতে এখন ব্যাট করছে ভারত। শেষ খবর পাওয়া পর্যন্ত সফরকারীদের সংগ্রহ 7 উইকেটে 184 রান। ব্যাটিংয়ে নামা ভারতকে প্রথম ওভারের দ্বিতীয় বলেই ধাক্কা দেন প্রথম ম্যাচে টাইগারদের জয়ের নায়ক মুস্তাফিজুর। স্কোরবোর্ডে কোনো রান তোলার আগেই সাজঘরের পথ ধরেন রোহিত শর্মা। তবে এরপর ধাওয়ান ও কোহলি মিলে গড়েন 74 রানের জুটি, কিন্তু ব্যক্তিগত 23 রানে কোহলি ও 53 রানে ধাওয়ানকে ফিরিয়ে দেন নাসির হোসেন। তারপর পরই রানের খাতা খোলার আগেই রুবেলের বলে নাসিরের হাতে ধরা পড়েন রাইডু। এতে দারুণ চাপে পড়ে ভারত। তবে অধিনায়ক ধোনি রায়নাকে কিছুটা প্রতিরোধ গড়ে তুলতে সহায়তা করেন, কিন্তু পাওয়া প্লেতে মুস্তাফিজের বলে বোকা বনে ব্যক্তিগত 34 রানে সাজঘরে ফেরেন সুরেশ রায়না। ভালোই খেলতে থাকা অধিনায়ক ধোনিও আউট হন মুস্তাফিজের প্লেয়ারের পরে নিজের তৃতীয় শিকারে পরিণত করেন অক্সার প্যাটেলকে, আর তাতেই দারুণ ব্যাটিং বিপাকে পড়ে ভারত। বিজেপি নায়ক রাজ্জাককে অপহরণের পর নির্যাতন এবং সেই ছবি প্রচার করে মিয়ানমার আন্তর্জাতিক শিষ্টাচার বহির্ভূত কাজ করেছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তারা মনে করেন নিষিদ্ধ মাদক, ইয়াবা ব্যবসা, সাগর পথে মানব পাচার এবং রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের কঠোর অবস্থানের প্রতিক্রিয়ায় মিয়ানমারের বর্ডার গার্ড, পুলিশ, বিজেপি এমন নির্মম আচরণ করছে। বিশ্লেষকরা এই অবস্থা থেকে উত্তরণে দুদেশের মধ্যে অনাস্থা দূর করতে উচ্চ পর্যায়ের কূটনৈতিক তৎপরতার পরামর্শ দিয়েছেন। বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপির পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নাফ নদীর জাদিমোড়া এলাকার যে অংশ থেকে নায়েক রাজ্জাককে টহলরত অবস্থায় মিয়ানমারের সীমান্তরক্ষী পুলিশ বিজেপি তুলে নিয়ে যায়, সেটি একটি নিষিদ্ধ মাদক ইয়াবার চোরাচালান রুট। গত 1.5 বছরে এখান থেকে 12 লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজেপি। সবশেষ গত 24 মে এখান থেকে 10,000 পিস ইয়াবা উদ্ধার করা হয়। এর আগে গত বছর 15 অক্টোবর এখান থেকে 71,000 ইয়াবা উদ্ধারের দুদিন পর একই জায়গায় বিজেপি সদস্যদের উপর হামলা করে বিজেপি। আন্তর্জাতিক
কূটনৈতিক বিশ্লেষকরা মনে করেন ইয়াবার বিরুদ্ধে বাংলাদেশের অবস্থানের প্রতিক্রিয়ায় নায়ক রাজ্জাককে অপহরণ করেছে বিজেপি। এছাড়া রাজ্জাককে নির্যাতনের ছবি প্রচার করে বিজেপি আন্তর্জাতিক শিষ্টাচার বহির্ভূত কাজ করেছে বলেও মনে করেন তারা। মাদক পাচার ওখানে একটা বড় সমস্যা। এই ইয়াবা বা এই ধরনের মাদক পাচারের সাথে যদি মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনীরও যদি কেউ জড়িত থাকে, সেক্ষেত্রে বাংলাদেশের কাছে সুনির্দিষ্ট তথ্য থাকলে সেটা মিয়ানমারের কাছে শেয়ার করা উচিত। তার পরিচয় তো জানা, কাজে সেক্ষেত্রে তাকে যেভাবে ওখানে উপস্থাপন করা হয়েছে সেটাও কিন্তু আমার কাছে মনে হয় যে আন্তর্জাতিক যে নীতিমালা বা স্ট্যান্ডার্ড আছে তার নিচে তারা নেমে গেছে। একসময় ইয়াঙ্গুনে কূটনৈতিক দায়িত্ব পালনকারী আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক মনে করেন, সম্প্রতি মিয়ানমার সীমান্তের ভেতর ঢুকে ভারত যে সামরিক অভিযান চালিয়েছে তা থেকে নিজ দেশের মানুষদের নজর সরাতে নায়ক রাজ্জাককে অপহরণ ঘটনা ঘটিয়েছে মিয়ানমার। এখন সে দেশের মানুষকে তারা দেখাচ্ছে যে আমরা দেখো কি করেছে, বাংলাদেশের একজন বিজেপির একজন সদস্যকে আমরা ধরে রেখেছি, এটা তারা ফোকাস করছে। তাকে ধরে রেখে দেখানো যে আমরা অত্যন্ত কঠোর এসব সীমান্ত অঞ্চলে আমরা দেখাচ্ছি, সেটা ভারতীয় যে অপারেশন যেটা চালিয়েছে সেটাকে ওভারলুক করার জন্য। দুই বিশ্লেষকই মনে করেন নাফ নদীতে নায়ক রাজ্জাককে তুলে নিয়ে যাওয়া নিছক কোনো অপহরণের ঘটনা নয়। এর সঙ্গে দুদেশের দ্বিপাক্ষিক আরো অনেক বিষয় জড়িত থাকায় রাজ্জাককে ফিরিয়ে আনতে দরকার উচ্চ পর্যায়ের রাজনৈতিক ও কূটনৈতিক তৎপরতা। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিজিবি সদস্য নায়েক আব্দুর রাজ্জাককে ধরে নিয়ে যাওয়ার খবরে দুশ্চিন্তা আর আতঙ্কে মুষড়ে পড়েছে তার পরিবার। নাটোরের সিংড়া উপজেলার বলিয়াবাড়ি গ্রামে রাজ্জাকের বাড়িতে এখন শুধুই কান্নাডোল। রাজ্জাকের মা জানান, 5 দিন আগেও সন্তানের সঙ্গে তার কথা হয়েছিল, যে কোনো মূল্যে সন্তানকে আবারও ফিরে পেতে চান তিনি। রাজ্জাকের স্ত্রী জানিয়েছেন, ফেসবুকে বন্দি স্বামীর ছবি দেখার পর থেকেই তাদের মধ্যে বিরাজ করছে উদ্বেগ, উৎকণ্ঠা। এ ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে তাদের সঙ্গে এখনো কেউ কোনো যোগাযোগ করেননি বলেও তিনি দাবি করেন। সে দেশের নাগরিক তথায় আবার সে একজন সরকারি কর্মচারী। এই পর্যায়ে আমাদের গ্রামবাসীর তরফ থেকে, দেশের তরফ থেকে আমার একটাই মুখ্য উদ্দেশ্য যে তাকে সুস্থ অবস্থায় ইমিডিয়েটলি তাকে দেশে ফিরে আনা হোক। ঘটনার 5 দিন চলে যাওয়ার পরেও তেমন কোনো আমরা পদক্ষেপ দেখতে পাচ্ছি না। আমাদের সবার দাবি, আমাদের ফ্যামিলির, আমাদের এলাকাবাসী সবার দাবি যত দ্রুত সম্ভব আমার ভাইয়াকে যেন ফিরে নিয়ে আসা হয়। রাত 9টায় আর কি কথা হয়েছে, 9টায় কথা হওয়ার পর সকালবেলা 5টায় নিয়েছে। মূল্য তালিকা না রাখায় সিলেটের বেশ কয়েকটি মাংসের দোকানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল ইসলামের নেতৃত্বে নগরীর বন্দর বাজার, মদিনা মার্কেট সহ বেশ কয়েকটি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মূল্য তালিকা না টাঙানোর দায়ে কয়েকটি মাংসের দোকান থেকে 11,000 টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। পরে অতিরিক্ত মূল্য না আদায়ের জন্য কাঁচা বাজার ব্যবসায়ীদের সতর্ক করা হয়। পুরো রমজান জুড়ে বাজারগুলোতে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। যাতে দ্রব্যমূল্য এই রোজার মাসে সহনীয় পর্যায়ে থাকে এবং আপনার দ্রব্যমূল্যের যে তালিকা সেটা যাতে সবাই প্রদর্শন করে এবং আপনার খাদ্যে যাতে ভেজাল না মিশায় মানুষ এই রোজার মাসে, সেটা নিশ্চিত করার জন্য আমরা প্রতিদিনই মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। আসন্ন রোজার ঈদে ঘরমুখী যাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে চাঁদপুরে লঞ্চ মালিকদের নিয়ে যৌথ সভা করেছে নৌপুলিশ ও বিআইডব্লিউটিএ। দুপুরে চাঁদপুর লঞ্চ টার্মিনালেই যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিআইডব্লিউটিএ এর উপপরিচালক মোহাম্মদ মোবারক হোসেন, অতিরিক্ত নৌপুলিশ সুপার বিএম নুরুজ্জামান, সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম সহ উপস্থিত লঞ্চ মালিকরা বক্তব্য রাখেন। এ সময় লঞ্চ মালিকরা যাত্রীদের বিভিন্ন সুবিধা নিয়ে তাদের মতামত তুলে ধরেন। নৌযানে চাঁদাবাজি ও শ্রমিকদের উপর হামলা বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়ন। সকাল 10টা থেকে তারা এই কর্মসূচি শুরু করেন। এ সময় তারা অভিযোগ করেন, শীতলক্ষ্যা নদীর নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ মোহনায় বিভিন্ন ইজারাদারদের লোকজন নিজেদের বালু মহাল থেকে বালু নেয়ার জন্য শ্রমিকদের মারধর করে। এ নিয়ে গতকাল নৌপুলিশের বৈঠকের মাধ্যমে চাঁদাবাজি ও শ্রমিকদের উপর হামলা বন্ধের আশ্বাস দেওয়া হয়। কিন্তু গতকাল সন্ধ্যায় একটি ট্রলারে পুনরায় চাঁদার দাবিতে হামলা চালিয়ে 4 জনকে গুরুতর আহত করা হয় বলে অভিযোগ করে তারা। এর প্রতিবাদ আজ থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে সংগঠনটি। পরে নারায়ণগঞ্জের 5 নম্বর ঘাট এলাকায় সমাবেশ করে তারা।
জোর করে টোকন কাটে, আমরা টোকন না কাটলে আমাদের মাইরদের করে। এইরকম নির্যাতন আমাদের শ্রমিকদের মধ্যে চলবে অতক্ষণ আমরা কোনোভাবেই আমরা আর এই জাহাজে আমরা জাহাজ চলাচল করব না। আমাদের কর্মবিরতি অনির্দিষ্টকালের জন্য চলতে থাকবে। পুলিশের পক্ষ থেকে এটা যথাযথ ব্যবস্থা, যারা এই ঘটনাটা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে, কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর আমিনুল হক ভূঁইয়ার পদত্যাগের দাবিতে আবারও আন্দোলনে নেমেছে শিক্ষকরা। উপাচার্যের ভবনের সামনে অবস্থান ধর্মঘট পালন করেছে তারা। দুপুরে ক্লাস পরীক্ষা বন্ধ রেখে ভিসির ভবনের সামনে তারা জড়ো হয়। প্রায় আধ ঘণ্টাব্যাপী কর্মসূচিতে উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি এবং অসৌজন্যমূলক আচরণের অভিযোগ করেন তারা। দুদিনের মধ্যে প্রফেসর ডক্টর আমিনুল হক ভূঁইয়া পদত্যাগ না করলে কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেওয়া হয়। মূলত মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদ এই আন্দোলনের ডাক দেয়। এর আগে আন্দোলনের মুখে 2 মাসের ছুটিতে চলে যান প্রফেসর ডক্টর আমিনুল হক ভূঁইয়া। এই সময়ের মধ্যে পদত্যাগ করার কথা থাকলেও আগামী 24 জুন আবারও উপাচার্যের কর্মস্থলে যোগ দেওয়ার খবরে বিক্ষুব্ধ হয়ে ওঠেন শিক্ষকরা। আর মাত্র 2 দিন বাকি আছে, আগামী 23 তারিখে ওনার ছুটি শেষ। আমরা আশা করব উনি যে কমিটমেন্ট আমাদের দিয়েছেন সেই কমিটমেন্টটা যেন শিক্ষক হিসেবে, শিক্ষক সুলভ মনোভাব হিসেবে তিনি নেন, সে আশাবাদী আমরা ব্যক্ত করব। আমরা এর আগেও মনে করেছি ওনার সাথে প্রশাসনে কাজ করা সম্ভব না, পদত্যাগও করেছিলাম আমরা। এখনো আমরা মনে করি ওনার সাথে কাজ করা সম্ভব না, বিভিন্ন কারণে, সেটা এখানে লেখাও হয়েছে। প্লাস উনি অহরহই মিথ্যা কথা বলে। নরসিংদীতে 30 মে মা ও মেয়ের উপর এসিড নিক্ষেপের অভিযোগে দায়ের করা মামলায় 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার পর থেকে পলাতক ছিলেন তারা। পুলিশ জানায় সকালে মনোহরদী উপজেলার চরমান্দালিয়া গ্রাম থেকে এসিডদগ্ধ সাবিনার সাবেক স্বামী দৌলত হোসেন ও তার মা রাবেয়া বেগমকে গ্রেফতার করা হয়। গত 30 মে গভীর রাতে সাবিনা ও তার মায়ের উপর এসিড নিক্ষেপ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে সাবিনার বাবা আব্দুল মান্নান বাদী হয়ে মনোহরদী থানায় দৌলত সহ 6 জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এই আসামি অ্যারেস্ট করার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা ছিল। তো ওই এলাকার জনপ্রতিনিধি যে আছেন, যিনি আছেন, ওনার সহায়তায় আমরা এটা গ্রেপ্তার করতে পেরেছি। 21 দিন ধরে সে পলাতক, তাতে বোঝা যায় এটা সিম্পলি যে এই ঘটনার সাথে সে জড়িত। এবং সে আমার কাছেও কথা বলছে যে যখন বক্তব্য রাখতেছিল তার স্ত্রীর বিরুদ্ধে তার অনেক অভিযোগ ছিল। চাঁদপুরে পুকুর থেকে 10 মাস বয়সী সন্তান সহ এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের অভিযোগ, যৌতুক না দেয়ায় পুড়িয়ে হত্যার পর লাশ পুকুরে ফেলে দিয়েছে শ্বশুর বাড়ির লোকজন। পুলিশ জানায় ফরিদগঞ্জ উপজেলার আদশা গ্রামের একটি পুকুরে লাশ ভাসতে দেখে থানায় খবর দেন তারা। তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে। এদিকে হত্যাকাণ্ডের প্রতিবাদে অভিযুক্ত রাসেলের বাড়িঘরে আগুন দেয় বিক্ষুব্ধ এলাকাবাসী ও স্বজনরা। তাদের অভিযোগ, বিয়ের পর থেকেই ফাতেমা বেগমের কাছে 10 লাখ টাকা যৌতুক দাবি করে আসছিল স্বামী রাসেল। বোনে আমাদের কাছে ফোন করছে, ভাই আমার নির্যাতন করতে আছে, আমার 10 লক্ষ টাকা যৌতুক যদি দেয় তাহলে ভাই এনে ভাত আছে না আরে মারিয়া লাইব। মামতো বোন এই জায়গা ফোড়া দি তো এখানে নিতে হানি তলে ভরি এই সব টোকায় কোনো খোঁজ হয় না। ঘটনার প্রেক্ষিতে আমরা এখানে আসছি, লাশটা উদ্ধার হচ্ছে, উদ্ধার হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার শুনানি 6 জুলাই ধার্য করেছেন আদালত। মামলাটি সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর পর আজই প্রথম এর কার্যক্রম শুরু হয়। সকালে বিচারক মনির আহমদ পাটোয়ারি মামলাটি আমলে নিয়ে এই দিন ধার্য করেন। এ সময় মামলার আসামি হবিগঞ্জের সাবেক পৌর মেয়র জি.কে. গৌস, হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি আব্দুল হান্নান সহ 20 জনকে আদালতে হাজির করা হয়। তবে মামলার অন্যতম আসামি সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী অসুস্থ থাকায় তাকে হাজির করা হয়নি। গত 11 জুন মামলাটি হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত থেকে সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়। 2005 সালের 27 জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে দলীয় এক জনসভায় গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া সহ 5 জন। সাবেক অর্থমন্ত্রী হবিগঞ্জের বৈদ্যর বাজারে তাকে গ্রেনেড হামলা চালিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। এই মামলাটি আজকে আদালতের 1ম তারিখে কগনিজেন্স নিয়েছেন এবং আগামী 6 জুলাই চার্জের জন্য রেখেছেন। আরিফুল হক সাহেবের একটা আছে, অসুস্থতার কারণে উনি আজকে আদালতে উপস্থিত হতে পারেন নাই। আগামী 6 তারিখ আজকে অ্যাপিয়ারেন্স ছিল, আগামী 6 তারিখ উনার উপস্থিতিতে 4 শুনানি হবে।
ফেনী থেকে 6,80,000 পিস ইয়াবা সহ একটি প্রাইভেট কার জব্দ করেছে র্যাব 7। আটক করা হয়েছে দুজনকে। এদের একজন পুলিশের বিশেষ শাখার এএসআই। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে ফেনীর লালপুর এলাকায় অভিযান চালান তারা। পরে সেখান থেকে বিপুল পরিমাণ ইয়াবা, নগদ 7 লাখ টাকা, 8টি ক্রেডিট কার্ড, 2টি নোটবুক এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়। এছাড়া আটককৃতদের কাছ থেকে 29 কোটি টাকা ইয়াবা বিক্রির তথ্য পাওয়া গেছে বলেও তারা জানায়। র্যাবের দাবি, পুলিশের এই কর্মকর্তা দীর্ঘদিন ধরেই ইয়াবা পাচারের সঙ্গে জড়িত। তবে আটক 2 ব্যক্তিকে গণমাধ্যমের সামনে কথা বলতে দেওয়া হয়নি। র্যাব 7-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিফতাউদ্দিন জানিয়েছেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদের জন্য চট্টগ্রামের পতেঙ্গায় র্যাব সদর দপ্তরে নিয়ে আসা হয়েছে। বিশ্ব বাবা দিবস উপলক্ষে যশোরে সফল 3 বাবাকে সম্মাননা দেওয়া হয়েছে। সকাল 11:30টায় যশোর প্রেস ক্লাবের এক অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে সম্মানিত করা হয়। বিশ্ব বাবা দিবস উদযাপন পর্ষদের উদ্যোগে যশোরে এই প্রথমবারের মতো দিবসটি উদযাপন করা হলো। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক ডক্টর হুমায়ুন কবির। এ সময় সার্থক ও সফল 3 বাবাকে ক্রেস্ট প্রদানের পাশাপাশি উপস্থিত অন্যান্য বাবাদেরকেও উত্তরীয় পরিয়ে সম্মাননা জানানো হয়। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ঈদকে সামনে রেখে মহাসড়কগুলোর সম্পূর্ণ প্রস্তুত। লঞ্চে অতিরিক্ত যাত্রী বহনে কঠোর হুঁশিয়ারি। রেলের আগাম টিকিট বিক্রি শুরু 9 জুলাই থেকে। খালে পড়া ওয়াগনের তেল কর্ণফুলীতে ছড়িয়ে পড়ার পর টনক নড়ল কর্তৃপক্ষের। স্থানীয়দের কাজে লাগাতে 30 টাকা লিটার দরে কেনার ঘোষণা। এবং মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতেও টাইগার মুস্তাফিজে এলোমেলো ভারতের ব্যাটিং স্তম্ভ। বৃষ্টিতে আপাতত খেলা বন্ধ। এবার আজকের ম্যাচে আমরা আবার দেখাবো, বাংলা ওয়াশ করব। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে চাইলে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।